আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার ট্রলি বের করা দেখে আপনারা হয়তো ভাবছেন কি না কি, আমি আমার বাবার বাড়িতে যাব এজন্য ট্রলিটা বের করে নিয়েছি। আর আমার বাবা মা এখনও জানে না আমি যে বরিশালে যাচ্ছি। ছোট হোক বড় হোক সবাইকেই সারপ্রাইজ দেওয়া যায়, আর সারপ্রাইজ দিতে যেমন ভালো লাগে সারপ্রাইজ পেতেও তেমন ভালো লাগে। তো আমার বাবা মা এখনও যেহেতু জানে না যে আমি বরিশালে যাচ্ছি, তাই আর তাদেরকে বললাম না। আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে আমি বরিশালে তাদেরকে না বলেই যাচ্ছি। আমি বরিশালে যাব সেটা তারা জানে, কিন্তু আমি যে আজকেই বরিশালে যাব সেটা তাদেরকে আর বলি নাই। তো আমি বড় ট্রলিটাই বের করে নিলাম, কারণ আমি 10-15 দিনের জন্য যাচ্ছি। আর তাছাড়া আমাদের 3 জনের কাপড় যেন একটা ট্রলির ভেতরেই এঁটে যায়, তাই আমি বড় ট্রলিটাই বের করে নিয়েছি। কারণ যেহেতু আমার সাথে আপনাদের ভাইয়া যাচ্ছে না, সে তো আমাকেই তো টানতে হবে, তাই আমি একটাই ব্যাগ করলাম। আর তাই ব্যাগের ভিতরে সবগুলো জিনিসপাতি একসাথে ভরে নিলাম। আর এখনও অনেক জিনিসপাতি আছে, গুছানো হয়নি, কারণ বাচ্চাদের ছোট অনেক কাপড় চোপড় আছে যেগুলো হচ্ছে ভিজা, সেগুলো ওয়াশিং মেশিনের ভিতর। তো সেগুলো বের করে আমি একটু মেলে দিব, শুকানোর পরে সকালবেলা আমি সেগুলো আবার প্যাকেজিং করে নিয়ে তারপরে আল্লাহর নাম নিয়ে বের হব। অফ ক্যামেরায় আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সকালে ফজরের নামাজটা পড়ে আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর এখন আমরা বের হব, এখন বাজে 7টা, আর এখন আমরা বের হব। তো আপনাদের ভাইয়া রিক্সা আনতে গিয়েছে রাস্তায়, তো এখন আমি বসে আছি এখানে। তুবার একটু শ্যুট করে নিলাম। তুবা হচ্ছে গিয়ে বাইরে যাচ্ছে, সেটার জন্য খুব এক্সাইটেড। তিহান তুবা দুইজনেই খুব এক্সাইটেড। তুবাকে নর্মালি একটা সুতি কাপড়ের ড্রেস পরিয়ে নিলাম, কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না। আর যতক্ষণ ঢাকার মধ্যে থাকবো ততক্ষণ তো গরম লাগবেই গাড়িতে, তো এজন্য ওকে নর্মাল একটা ড্রেস পরিয়ে নিলাম। আর এই যে আমি বোরকা পরে নিলাম, আমিও রেডি হয়ে গিয়েছি। এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো এই যে আমি যতক্ষণ ঢাকার মধ্যে ছিলাম আমি বলেছিলাম আমার অবস্থা খুব খারাপ হয়, আমি গাড়িতে উঠতে পারি না। আর আজকে আমি তিহান তুবাকে নিয়ে একাই যাচ্ছি। একা যাচ্ছি না, আমার ছোটো বোনও আমার সাথে যাচ্ছে। তো আমি আর এর ভিতরে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমার সিএনজিতেও খুব কষ্ট ছিল, খারাপ লাগছিল। তারপরে ঢাকার মধ্যে যতক্ষণ ছিলাম একটু পর পরে গাড়ি থেমে থেমে লোক উঠাচ্ছিল, সেখানে আমারও খুব কষ্ট হচ্ছিল। তারপরে তিহান তুবা কান্নাকাটি করছিল, এই জন্য আর ঢাকার ভিতরে সেরকম কোনো ভিডিও শ্যুট করলাম না। ঢাকার বাইরে আসার পরে এই যে একটু জানালা দিয়ে বাতাস আসছে, আমার খুব ভালো লাগছে এই বাতাসটা। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা মেঘলা ছিল, খুব ভালো লাগছিল ঢাকার বাইরে আসার পরে। তো ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার ভয়েসেও ভুল ত্রুটি হতে পারে। তো প্লিজ আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কী সমস্যা হয়েছে। যদি আপনারা আমাকে সেটা বলে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়, আমি আমার ভুলটা শুধরে নিয়ে নতুন সুন্দর করে ভিডিও আপলোড করতে পারবো আপনাদের সাথে। তো এটাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আর আমরা এখন পদ্মা সেতুর টোলের কাছে চলে এসেছি, আমরা এখন পদ্মা সেতুতে উঠব। তো আমার কাছে আমি এর আগেও 2বার হচ্ছে গিয়ে পদ্মা সেতুতে করে বরিশালে গিয়েছিলাম। তো পদ্মা সেতুটা হওয়ার পরে আমাদের চলাচলে খুব সুবিধা হয়েছে, কষ্ট কম হয়েছে। তো এটাই আমাদের স্বপ্নের পদ্মা সেতু। কত বড় নদী, পদ্মা নদীটা কত বড়। যারা এর কাছাকাছি থাকে, এখন তো আবার রাসেল ভাইপার বের হয়েছে, এখন সবার জন্য অনেক আতঙ্ক এই জায়গাটা।
তা আমি বসে বসে ভাবছিলাম যে এখানে যে মানুষগুলো বাস করে তাদের জন্য কত কষ্টকর, যেহেতু পদ্মার তীরবর্তী স্থানে হচ্ছে গিয়ে রাসেল ভাইপারের উৎপত্তি বেশি। তো সেটাই আর কি বসে বসে ভাবছিলাম, যাচ্ছি আর ভাবছি যে এখানে মানুষগুলো কত কষ্ট করছে, তারা প্রতিদিনই ঝুঁকির মধ্যে দিন পার করছে। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। তো এর মধ্যে আম্মু অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোনটা রিসিভ করিনি। এমনিতে বাসায় থাকা অবস্থাতে ফোন ধরি, কিন্তু আজকে আর ফোনটা ধরলাম না। যে আমি গাড়িতে উঠেছি সেটা যদি বুঝতে পারে তাহলে একদম সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। তাই আব্বু আম্মু কারো ফোনই ধরলাম না। আমার বোনও ভিডিও কল দিয়েছিল, তো আমি সেটাও ধরিনি। আর তাছাড়া আমাদের বাসা চেঞ্জ করেছে, বাসা চেঞ্জ করে নতুন আর একটা বাসায় গিয়েছে। তো সেখানে আমি জানি না সেই বাসাটা কোথায়। তো বাসার সামনে গিয়ে কি করব আমি সেটাও জানি না, কোথায় গিয়ে ফোন দিব তাও জানি না। তো আমাদের বাসার ওইদিকে হচ্ছে রূপাতলি একটা জায়গার নাম আছে, তো ওখানে গিয়ে তারপরে ফোন দিয়ে জানতে হবে আমাদের বাসাটা কোথায়। তো এখন একটু ব্রেক দিবে, ব্রেকের জন্য গাড়িটা পার্কিং করছে। আর গাড়িতে ওঠার পরে আমি তো কিছুই খাই না। তো হচ্ছে গিয়ে তিহান তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিছু খায়নি, ওকে এখন হালকা পাতলা কিছু খাওয়াবো। ও অনেকবার বমি করেছে, ছেলেটা আমার একদিনে একদম শুকিয়ে গিয়েছে আর মুখটা একদম কেমন কালচে হয়ে গিয়েছে। ওকে দিয়ে আমার বোনকে দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসাবো, আর ওকে একটু বাইরে নিয়ে যেতে বলেছি, যে বাইরের বাতাসটা বা বাইরে একটু গেলে হয়তো বা ভালো লাগতে পারে। তাই ওকে নিয়ে বাইরে গিয়েছে আমার বোন। তো ওকে বলেছি ওর জন্য কিছু, ওকে একটু রুটি ডিম এগুলো খাওয়ানোর জন্য। আমি আর বের হলাম না, তবু আমার কোলে ঘুমাচ্ছে। তো ওকে রেখে তো আর বের হওয়া যাবে না, তাই ওটাই শুধু বের হলো। আর এই যে তিহানের জন্য খাবার নিয়ে এসেছে, জিজ্ঞাসা করলাম ওকে রুটি কিনে দিলি না কেন? তো বললো রুটি এখানে পাওয়া যায় না, রুটি পরোটা কোনো কিছুই এখানে নেই। তো শুধু কেক নিয়ে এসেছে, কেক খাচ্ছে বসে বসে, আর কি সুন্দর করে পা ঝোলাচ্ছে। আর ওর ভালো লাগছে মনে হচ্ছে ওকে দেখে। ও হচ্ছে গিয়ে একটু বাসের একটা গন্ধ, এটা আমিও সহ্য করতে পারি না। তো তিহানও হয়তো বা সেটা সহ্য করতে পারেনি, ও 2 বার বমি করেছে। তো এখন একটু বাইরে গিয়ে হয়তো ওর ভালো লাগছে। তো ওকে এখানে বসিয়ে রেখে আমি আবার ওকে বললাম যে আমার জন্য টক কিছু নিয়ে আয়, আম ভর্তা বা হচ্ছে আমড়া ভর্তা, পেয়ারা ভর্তা এগুলো কোনো কিছু থাকলে সেটা নিয়ে আয়। তো ও সেটাই আনতে গেছে, আর আমি এখানে বসে বসে ওকে পাহারা দিচ্ছি। নিয়ে চলে এসেছে পেয়ারা ভর্তা, আম পাইনি। আমটা পেলে ভালো হতো, আম একটু টক ছিল, আমটা ভালো হতো। আর ও সেটা পায়নি জন্য পেয়ারা ভর্তা নিয়ে এসেছে, পেয়ারা কাসুন্দি দিয়ে মাখিয়েছে। তো দেখি, আমি তো খাই না কখনো এরকম, দেখি আজকে কেমন লাগে। গাড়িতে উঠলে একটু টক টক এগুলো ভালো লাগে, খেতে ইচ্ছা করে। আমি গাড়িতে যেন বমি না হয় বা খারাপ না লাগে তার জন্য তেঁতুলের আচার কিনে নিয়েছিলাম, কিন্তু আমার খারাপ তো আর মানছে না সেটা, আমি আর তেঁতুল খেতে পারিনি। গাড়িতে উঠলে আমার কিছুই খেতে ইচ্ছা করে না। তো এই যে পেড়া বানানোটা খেলাম, এটা ভালোই লেগেছে। তো তারপর আবার ওকে পাঠালাম যে দেখো তো দোকানে গিয়ে যে আর অন্য কিছু পাওয়া যায় কিনা টকের মধ্যে। তো সেরকম কিছু পায়নি, ও একটা হচ্ছে কি 7 আপ না একটা কি বলে আসছি সেটা নিয়েছে। তো আমাদের ব্রেক টাইম একদম শেষের দিকে, কিছুক্ষণের মধ্যে আবার গাড়িটা ছেড়ে দিবে। তো এই যে এখানে তিহান বসে আছে আর এখনই গাড়িতে উঠে বসবে। তো আমরা ওখান থেকে বের হয়ে একটু সামনে আসতেই জ্যাম দেখি, এখানে অনেক মানুষজন হাঁটাচলা করছে, একটা বাজারের মতো। তো এটা কোন জায়গা আমি জানি না, নামটা জানি না। তো এখানে একটু জ্যাম পড়েছে। তো জ্যামটা শেষ হলে এক টানে আমরা একদম বরিশালে চলে যাব। এর মধ্যে আর কোনো ভিডিও শ্যুট আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আর পারছিলাম না বাচ্চাদের নিয়ে। তো এখন আমরা বরিশালের মধ্যে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নামবো। তো আমরা নামবো হচ্ছে রূপাতলি পর্যন্ত চিনি, কিন্তু এরপরে বাসাটা কোথায় সেটা জানি না।
তো এই যে এখন আমরা অটোতে উঠে পড়লাম। তো আব্বুর কাছে ফোন দিচ্ছিলাম, আমি জানি না, আমি হচ্ছে গিয়ে আন্দাজের উপরে একটা অটো ঠিক করেছি, যে আমি বলেছি যে ভাই আমরা তো বাসা চিনি না, তো আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরা ফোন দিয়ে জেনে নিচ্ছি যে বাসাটা কোথায়। তো সে আমাদেরকে উঠালো। আর এই যে দেখেন এখানে তুবা একদম কেমন কান্নাকাটি করছে, আর মুখটা একদম শুকিয়ে শেষ হয়ে গেছে। দুইটা ছেলে মেয়ে আমার একদম শুকিয়ে গিয়েছে একদিনের মধ্যে। তো আমরা এখন বাসার দিকে আগাচ্ছি। জানি না এর পাশে কোন জায়গাতে আমাদের বাসা আছে, হয়তো বা আমরা বাসার পিছনে ফেলে রেখে চলে এসেছি, বা সামনে আমাদের বাসা হতে পারে কোনো একটা কিছু। তো এই যে এখানে তুবা আবার হচ্ছে গিয়ে খেলা করছে, তুবার সাথে ওর খালামণি খেলা করছে আর ও হাসছে, দেখে খুব ভালো লাগছে। আর তিহান ওকে চেঁচাচ্ছে, মানে তুবা কান্না করে সেটা ব্যঙ্গ করে তিহান আবার বলতিছে, সেটা শুনে তুবা হাসে। বাচ্চারা সুস্থ থাকলে বাবা মা সবারই ভালো লাগে, সব বাবা মাই চায় তার বাচ্চারা যেন সুস্থ থাকে। কিন্তু আজকে একদিনের জার্নিতে আমার দুইটা ছেলে মেয়ে একদম নরম হয়ে গিয়েছে। তো বাসায় যাওয়ার পরে ওদেরকে ফ্রেশ করার পরে বোঝা যাবে ওরা কতক্ষণে ঠিক হবে। তো এই আর কি, আস্তে আস্তে চলে যাচ্ছি বাসার দিকে। আর এই যে এখানে আমার বোন ফোন দিয়েছে আব্বুকে, বলল যে আব্বু বাসাটা কোথায় বলো, আমরা তো এসেছি। তো শোনার পরে আব্বু অনেক খুশি হয়েছে, বাসাতে কেউই জানে না, আমাদের সারপ্রাইজটাও সাকসেসফুল। তো আমার মেজো বোন বাসাতে আছে, ও হচ্ছে গিয়ে ওকে আব্বু বলল যে বাসার সামনে যা, ও বাসার সামনে দাঁড়াবে। তো আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছি। তো এই যে মনে হচ্ছে বাসার কাছাকাছি চলে এসেছি। তো আব্বুকে বলার পরে আব্বু আমার বোনকে আর বোনের ছেলেকে বলেছে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতে। তো আমরা তো আর জানি না বাসাটা কোথায়, তো সেটাই দেখছি কোন জায়গায় ওরা দাঁড়িয়ে আছে। অপেক্ষার প্রহর মনে হচ্ছে শেষই হয় না। তো এরকমই আর কি। তো ভালো লাগছে ভেবে যে অনেকটা পথ নিজেরা একা একা এসেছি, কারো কাছে কিছু বলি নাই। তো আবার হচ্ছে গিয়ে একটু শান্তিও পাচ্ছি যে অবশেষে বাসার কাছে চলে এসেছি। আর এই যে আমার বোনের ছেলে তিহানকে বের করে নিল গাড়ি থেকে, আর এখন আমরা গাড়ি থেকে নামছি। তো আমার বোন আমাদেরকে দেখে সেই হাসাহাসি করছিল যে তোরা একবারও বললি না যে এতটা পথ তোরা একা একা এসেছিস, একবারও ফোন ধরলি না, ফোন দিয়ে বললিও না, তোরা কিভাবে এরকম করতে পারলি। তো এগুলো দেখে নিজেদের কাছে অনেক ভালো লাগছিল যে অবশেষে আমরা পরিবারের সবাইকে আনন্দটা দিতে পেরেছি। তো আমাদেরকে নেওয়ার জন্য আব্বু বাসার নিচে চলে এসেছে। তো এটাই আমাদের বাসা। বাসাটা দেখতে খুব ভালো লাগছে, সুন্দর বাসাটা। আর দেখেন আমার ট্রলিটা এত ওয়েট যে একজন ধরে নিতে পারছিল না। আব্বু আর আমার মেজো বোন ট্রলিটা ধরে নিল, আর আমি বাসার সামনেই দাঁড়িয়ে আছি। কেউ একজন এসে তুবাকে নিবে আর আমি ব্যাগটা নিয়ে উপরে উঠব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার সারপ্রাইজটা কেমন হয়েছে, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।